নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। প্রায় ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে রাইস এডুকেশন। শুধু স্বপ্ন পূরণই নয়, ভবিষ্যৎ গঠনে সঠিক দিশা, সঠিক পথ দেখিয়ে চলেছে রাইস এডুকেশন। আর এই মুহূর্তে আপনারা রয়েছেন রাইস অনলাইন ক্লাসে। আজ আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কোন বিষয়ে ক্লাস হবে জানিয়ে দিই। আজ আমরা থাকবো ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের স্যার পার্থ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে রাইস অনলাইন ক্লাসে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমরা ডেসক্রিপটিভ ইংলিশ এর আগেও আপনার ক্লাস করেছি, আজও করব, বাট আজকের টপিক কি? আমরা এক দিন একটা টপিক করাচ্ছিলাম। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা ফার্স্ট ক্লাসে ওয়ার্ডের জাগলারি দেখিয়েছিলাম, ভোকাবুলারি ডেভেলপমেন্ট দুটো ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে আমরা ট্রান্সলেশন করিয়েছিলাম, তারপরে আমরা করিয়েছিলাম ডায়ালগ রাইটিং, তারপরে অফিশিয়াল লেটার, তারপরে রিপোর্ট রাইটিং, এবং তারপরে করিয়েছিলাম পার্সোনাল লেটার। একদম, মানে ধাপে ধাপে আমরা অনেকটাই এসেছি। এবং আমরা যেটা ডিসকাস করেছিলাম প্রথম দিন, যে WBCS মেইনসের যে সিলেবাসটা রয়েছে, ওখানে 40 মার্কস থাকে ডায়ালগ, 40 মার্কস থাকে প্রেসি, 40 মার্কস থাকে ট্রান্সলেশন, 40 মার্কস থাকে লেটার, আর 40 মার্কস রিপোর্ট অথবা এসে রাইটিং। মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সো আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, যে এসে রাইটিং ইজ দ্য হাইয়েস্ট জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে এসে লিখতে পারে সে সব পারবে, বিকজ এসে রাইটিং, I repeat, is the highest genre of English language. এটা মিস্টার ল্যাম্ব বলেছেন, এবং এটা আমি পার্সোনালি বিলিভ করি, যে এসে লিখতে পারবে সে প্রেসিও করতে পারবে, সে ট্রান্সলেশনও করতে পারবে। অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি সবসময় একটা কথা বলি, যে টেস্ট ক্রিকেট খেলতে পারবে সে ওয়ান ডেও খেলতে পারবে, বিকজ ইফ ইউর টেকনিক ইজ স্ট্রং ইউ ক্যান প্লে ওয়ান ডে অর T20 অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এক দিন একটা ক্লাস করেছি, এবং আপনার মনে আছে নিশ্চয়ই, যেমন ট্রান্সলেশন আমরা দুটো ক্লাস নিয়েছিলাম, আমরা ভোকাবুলারিতে দুটো ক্লাস নিয়েছিলাম, আমরা ডায়ালগেও দুটো ক্লাস নিয়েছি, আমরা রিপোর্টেও দুটো ক্লাস নিয়েছি, আমরা পার্সোনাল লেটারে দুটো ক্লাস নিয়েছিলাম। আমরা প্রত্যেকটাই, শুধু অফিশিয়াল লেটার একদিনে করিয়েছিলাম, এবং প্রায় প্রত্যেকটা ক্লাসে আমরা দুটো করে ভেঙে করিয়েছি। আজকেও এসেটা আমরা দুটো ক্লাস, মানে আজকে যে এসেটা করাবো, আমরা অনেকগুলো এসে ক্লাস করাবো, বিকজ এসে রাইটিং যদি কেউ ভালোভাবে করতে পারে, সে রিপোর্টও লিখতে পারবে। সো রিপোর্টে জাস্ট প্লেস লাইন আর ডেডলাইনটা দিতে হয়। সো যে এসে লিখতে পারবে সে রিপোর্টও করতে পারবে, বিকজ ওটা ভীষণ ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড উইথ এসে। ওকে স্যার। হ্যাঁ, আজকে আমরা, হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে যেটা আমরা করাবো, বা যেটা আমি করাবো, আজকে তোমাদের খাতা বের করো, সেখানে আজকে আমরা করাবো, টপিকটা লেখো, দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস। আর বিফোর উই স্টার্ট অফ উইথ দিস পার্টিকুলার টপিক, আমি স্ক্রিনে একটু কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি টিপস অন রাইটিং অ্যান এফেক্টিভ এসে। টিপস অন রাইটিং অ্যান এফেক্টিভ এসেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, একবার দেখে নাও। সো এখানে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 7। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কী পয়েন্টসগুলো রয়েছে। এখানে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন আর ফিনিশিং টাচেসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই, ছোটোবেলা থেকে এগুলো তোমরা শিখে এসছো। তাই আজকে আমরা যে টপিকটা করাবো সেটা একটু লেখো। এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, আর অন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন CGLT এর 3তেও ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, SBIPOতেও ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, এছাড়া অনেক পরীক্ষাতে যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেখানে এসে আসে বা রিপোর্ট আসে। সো এই টপিকটা তোমরা খাতায় লেখো। টপিকটা আমি একবার রিপিট করছি, দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস। আই রিপিট, দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস। আর যারা আমরা ক্লাসগুলো আগে করেছো তারা নিশ্চয়ই জানো যে একটা পেজ রাখবে ফর ডেসক্রিপটিভ ইংলিশ, আর আরেকটা পেজ রাখবে ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। আই রিপিট, একটা পেজ রাখবে ফর ডেসক্রিপটিভ ইংলিশ, আরেকটা পেজ রাখবে ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। বিকজ এই ক্লাসটা শুধু ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস নয়, এই ক্লাসটা ভোকাবুলারি ডেভেলপমেন্ট এনহান্সমেন্টেরও ক্লাস। ইফ ইউ ক্যান হন ইউর ভোকাবুলারি, তুমি যে কোনো কিছু লিখতে পারবে। বাড়ি বানাতে গেলে ব্রিক্স লাগে, নিশ্চয়ই মানবে, তেমনি বাড়ি বানাতে গেলে টাইলস লাগে। ব্রিক্সটা হচ্ছে ওয়ার্ডস, আর টাইলস হচ্ছে গ্রুপ ভার্বস বা ইডিয়ামস, আর সিমেন্টটা কোনটা? সিমেন্টটা হচ্ছে ইমোশন। সো ডেসক্রিপটিভ ইংলিশ দ্য ব্লেন্ড অফ টু থিংস, ওয়ান ইজ ইমোশন অ্যান্ড আদার ওয়ান ইজ ওয়ার্ডস। সো এই টপিকটা কমন পেলে তো খুবই ভালো, যদি কমন কোনো সময় নাও পাও, এখান থেকে যে ওয়ার্ডসগুলো তুমি শিখবে বা ইডিয়ামসগুলো শিখবে, সেটা তুমি অন্য জায়গায় ইউজ করতে পারবে, অন্য টপিকে। বিকজ এখান থেকে শেখা ওয়ার্ডস বা ইডিয়ামসগুলো তুমি ডায়ালগে, লেটারে, রিপোর্টে বা ট্রান্সলেশনে বা প্রেসতে ইউজ করতে পারবে। এনিওয়ে, লেটস গেট স্টার্টেড।
দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস। ওকে, লেখো ফার্স্ট প্যারাগ্রাফ। দ্য ফোর্থ এস্টেট, আস্তে আস্তে লেখো, FOURTH স্মল হাইফেন ESTATE, আন্ডারলাইন করো এই ইডিয়ামটা। আমরা শুরু করছি একটা ইডিয়াম দিয়ে, ফোর্থ এস্টেট। আমরা যেদিন প্রথম দিন ভোকাবুলারি ক্লাস করেছিলাম সেদিন তোমাদেরকে আমি উই প্লেড উইথ ডিফারেন্ট, মনে আছে আপনার যে আমরা বিভিন্ন নাম্বারস নিয়ে খেলেছিলাম, ফোর্থ, ফিফথ, সেই আমরা যে নাম্বারস নিয়ে খেলেছিলাম, উই প্লেড উইথ কালার্স, উই প্লেড উইথ নাম্বারস, উই প্লেড উইথ ডিফারেন্ট থিংস। সো সেদিন আমি প্রথম দিন যে ক্লাসটা করেছিলাম ওখানে ফোর্থ এস্টেট বলে একটা ইডিয়াম বলেছিলাম। ফোর্থ এস্টেট মানে লিখে নাও মিডিয়া অথবা প্রেস। FOURTH small hyphen ESTAT, estate মানে হচ্ছে প্রপার্টি, বাট ফোর্থ এস্টেট মিনস মিডিয়া অর প্রেস। মিডিয়া অথবা প্রেসকে আমরা ইডিয়ামটা ইউজ করি ফোর্থ এস্টেট। এটা দেখবে অনেক অবজেক্টিভ পরীক্ষাতেও এসছে। তাহলে ভোকাবুলারি ডেভেলপমেন্টের যে পেজটা ওখানে এই ইডিয়ামটা লিখে নিলে। আর তোমাদেরকে আরেকটা ইডিয়াম বলেছিলাম যেদিন আমরা এই নাম্বারস নিয়ে খেলেছিলাম, যেদিন আমরা বলেছিলাম at 6 and 7s, fourth estate, to be on cloud 9, to be in sixth, মনে আছে তোমাদের, to be on cloud 9 means to be very happy, to be in seventh heaven means to be very, to be in seventh heaven also means to be very happy. তেমনি আরেকটা ইডিয়াম বলেছিলাম ফিফথ কলামনিস্ট। ফিফথ কলামনিস্ট, কলামনিস্ট এমনি মানে হচ্ছে one who writes columns in different newspapers, but fifth columnist মানে দেশদ্রোহী, one who backstabs his oblique her own country, that person is called a fifth columnist. তাই ফোর্থ এস্টেট বলতে বলতে আমার মনে পড়ে গেল ওই ইডিয়ামটা ফিফথ কলামনিস্ট। যারা এই ক্লাসটা আগে করোনি তাদের জন্য ইডিয়ামটা ফিফথ কলামনিস্ট মিনস দেশদ্রোহী, a traitor who backstabs his oblique her own country. আমি নাম্বারস নিয়ে খেলেছিলাম, আমি আরেকবার রিপিট করছি। To be on cloud 9, 9 দিয়ে যেটা বলেছিলাম, to be on cloud 9 মানে to be in seventh heaven, it means to be very happy. At 6 and 7s মানে 9-6 অবস্থা, লন্ডভন্ড অবস্থা। এর অপোজিট ইডিয়ামটা হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। এনিওয়ে, সো আমরা ফিরে আসছি ডেসক্রিপটিভে। তাহলে ইডিয়ামটা তোমরা লিখলে, ফোর্থ এস্টেট এমনি মানে কি বললাম, প্রপার্টি, বাট ফোর্থ এস্টেট মানে মিডিয়া বা প্রেস। লেখো, দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি, the fourth estate of any country occupies a pivotal position. The fourth estate of any country occupies a pivotal position. PIVOTAL, pivotal position মানে cardinal position. এটা মানে হচ্ছে central position বা most important role বা paramount position. Yes, pivotal, তোমরা ফিজিক্সে জানো নিশ্চয়ই, একদিকে ফালক্রাম থাকে, একদিকে লোড থাকে, একদিকে মাঝে পাইভোট থাকে বা পিভোট থাকে। এনিওয়ে, পিভোটাল পজিশন মানে যে সেন্ট্রাল পজিশন, মোস্ট ইম্পর্টেন্ট পজিশন। এনিওয়ে, লিখছো, লেখো, দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি অকুপাইজ আ পিভোটাল পজিশন অ্যান্ড সান্স, SANS, এই ওয়ার্ডটা আমি ডায়ালগ করানোর সময় শিখিয়েছিলাম। যারা ক্লাসটা করোনি তারা লিখে নাও, SANS, সান্স মানে হচ্ছে উইদাউট, সান্স মানে হচ্ছে উইদাউট, ব্যতীত, and sans a neutral media, and sans a neutral media, it becomes quite onerous. আস্তে আস্তে লেখো ওয়ার্ডটা, ONEROUS, onerous মানে হচ্ছে ডিফিকাল্ট। ও লিখে নাও তোমার ভোকাবুলারি ডেভেলপমেন্টের যে পেজটা ওখানে লিখে নাও, onerous মানে হচ্ছে কাম্বারসাম, CUMBERSOME, ডিফিকাল্ট, অথবা arduous. Arduous also means onerous, it also means cumbersome, it also means difficult. Likhe now. And sans neutral media, it becomes quite onerous for any nation to prosper, for any nation to prosper, PROSPER, to prosper to the epitome of glory, to the epitome of glory. বানানটা খেয়াল করো, EPITOME, to the epitome of glory, full stop. এপিটোম ওয়ার্ডটা নতুন করে বলার কিছু নেই, এপিটোম ওয়ার্ডটা আমি প্রচুরবার ডিসকাস করেছি। এপিটোম মানে পিক, অ্যাপেক্স, সামিট, পিনাকল, সেনেট, ক্রেস্ট, অ্যাকমে, অ্যাডোম, অ্যাটপ অর হেলম, HELM। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনটা আমরা একবার রিপিট করছি, কি লেখালাম, টপিকটা আমরা কি করাচ্ছি, দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ প্রেস। ফার্স্ট লাইনটা কি লেখালাম, দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি occupies a pivotal position and sans a neutral media, it becomes quite onerous for any nation to prosper to the epitome of glory, full stop. লেখো সেকেন্ড লাইন, সাইকোফ্যান্সি। ধরো একটা সেকেন্ড একটা কথা বলি তোমাদেরকে। আচ্ছা, সাইকোমেট্রিক টেস্ট জানো, ইট স্টার্টস উইথ P। সাইকোলজি বলে একটা সাবজেক্ট আছে, ইট স্টার্টস উইথ P, বাট সাইকোফ্যান্সি যে ওয়ার্ডটা আমি এখানে ইউজ করছি, ইট স্টার্টস উইথ S, এটা মনে রাখবে।
আমি আরেকবার রিপিট করছি, সাইকোলজি ইট স্টার্টস উইথ পি, সাইকোমেট্রিক ইট স্টার্টস উইথ পি, বাট সাইকোফ্যান্সি স্টার্টস উইথ এস অ্যান্ড নট উইথ পি। রিপিট। আচ্ছা একটা কথা বলি, সাইকোফ্যান্সি বোঝানোর আগে তোমাদের একটা কথা বলি। মনে আছে যেদিন আমরা ফার্স্ট দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা খাবার দাবার নিয়ে খেলেছিলাম, খাবার দাবার নিয়ে, তখন আমরা একটা ইডিয়াম বলেছিলাম টু কারি ফেভার উইথ, কারি নিয়ে আমরা খেলেছিলাম, মানে খাবার দাবার নিয়ে যখন খেলছিলাম উই স্টার্টেড উইথ ওয়াটার, কফি, টি, ওখান থেকে খেলতে খেলতে আমরা লোভস অ্যান্ড ফিশেস থেকে আমরা কারি ফেভার উইথ বলেছিলাম। টু কারি ফেভার উইথ মানেই হচ্ছে কাউকে তোষামত করা। টু কারি ফেভার উইথ মিনস টু ব্রিং কোল টু নিউ ক্যাসেল। মনে আছে তোমাদের ইডিয়ামটা? টু কারি ফেভার উইথ মিনস টু ব্রিং কোল টু নিউ ক্যাসেল। It means to flatter, inveigle, blandish, coax, wheedle or adulate somebody. তোমাদের যদি না মনে থাকে মনে করে দেখো, to curry favor with. If you have got talent, you don't need to curry favor with anybody. Is it clear? এটা মানেই হচ্ছে to provide soft soap. তিনটে ইডিয়াম বলেছিলাম তেল দেওয়ার জন্য, মনে করে দেখো। আমরা সেকেন্ড দিন যে ক্লাসটা নিয়েছি, যারা ক্লাসটা করনি তারা লিখে রাখতে পারো, to curry favor with. It means to flatter. তিনটে ইডিয়াম লিখে নাও, to curry favor with. To bring coal to Newcastle. Newcastle is the name of a place in England. It's very close to Scotland. It's the north of England. It's on Tyne River. Newcastle, to bring coal to Newcastle, idiomটা কেন এসছে বলে দিই। Newcastle is famous for its coal mines. আমাদের যেমন রানীগঞ্জ, ধানবাদ, আসানসোল, বরাকর, Newcastle is famous for its coal mines. It has got the richest coal mine in UK and one of the richest coal mines in Europe. সেখান থেকে এসছে। ধর তোমার বাড়ি লন্ডনে, তুমি যাচ্ছ নিউ ক্যাসেলে বেড়াতে তোমার বন্ধুর বাড়িতে, তুমি যদি কয়লা নিয়ে যাও, এটা মানে কি তেলা মাথায় তেল দেওয়া? কোনো দরকার আছে? তুমি ধর জয়নগর বেড়াতে যাচ্ছ, বারাসাত থেকে তুমি মোয়া কিনে নিয়ে যাচ্ছ, কোনো দরকার আছে? কোনো দরকার আছে? তুমি 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 মালদা বেড়াতে যাচ্ছ, তুমি শিয়ালদাতে গৌড় এক্সপ্রেসে ওঠার আগে তুমি আম কিনলে, কোনো দরকার আছে? এটা মানে হচ্ছে দার্জিলিং বেড়াতে যাচ্ছ, এখান থেকে চা কিনে নিয়েছো, কোনো দরকার আছে? এটা মানেই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। টু ব্রিং কোল টু নিউ ক্যাসেল। আপনি ব্যাপারটা বুঝলেন তো? নিউ ক্যাসেল ইজ ফেমাস ফর ইস কোল মাইন্স। ইট ইজ গট দ্য রিচেস্ট কোল মাইন ইউকে অ্যান্ড ওয়ান অফ দ্য রিচেস্ট কোল মাইন্স ইন ইউরোপ। তাহলে যে লন্ডন বা কোনো জায়গা থেকে নিউ ক্যাসেলে যাচ্ছে তার তো দরকার নেই কয়লা নিয়ে যাওয়ার। টু ব্রিং কোল টু নিউ ক্যাসেলের আরেকটা মানেও আছে, টু ডু সামথিং ইউজলেস। আর আরেকটা ইডিয়াম কি বললাম? টু প্রোভাইড সফট সোপ, নরম সাবান। এই তিনটে ইডিয়াম লিখে নাও। To curry favor with, to bring coal to Newcastle, or to provide soft soap. It means to flatter. Flatter মানে তোষামত করা, inveigle, blandish, coax, wheedle বা adulate. আমি প্রথম দিন যে ভোকাবুলারি জাগলারি করেছিলাম সেখানে আমি তোমাদেরকে এই ইডিয়ামসগুলো আর ওয়ার্ডসগুলো বলেছিলাম, মনে আছে আপনার? ওই দিন আমরা বলেছিলাম এই ইডিয়ামস আর ওয়ার্ডসগুলো। এনিওয়ে, আর আরেকটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না যারা ক্লাসটা করেছিলে। আচ্ছা শোনো, তোষামত করা সঙ্গে ঘুষ দেওয়ার কিন্তু ডিফারেন্স আছে। তোষামত করার জন্য এই তিনটে ইডিয়াম আমরা ইউজ করলাম, টু কারি ফেভার উইথ, টু ব্রিং কোল টু নিউক্যাসল, টু প্রোভাইড সফট সোপ। আর ঘুষ দেওয়ার জন্য আমরা কিন্তু অন্য ইডিয়াম ইউজ করি, ভেবে দেখো কোনটা? টু গ্রিস দ্য পাম। দেখে মনে হয় টু গ্রিস দ্য পাম মানে হচ্ছে তুমি কাউকে তেল দিচ্ছ, তা নয়। এটা মানে হচ্ছে টু ব্রাইব সামবডি। এটা মানে টু প্রোভাইড সফট টু সার্বেরাস। সার্বেরাস যখন আমরা প্রপার নাউন্স নিয়ে খেলেছিলাম, সার্বেরাস নিয়ে একটা সার্বেরাসের কথা বলেছিলাম আমি। এটা টু প্রোভাইড সফট টু সার্বেরাস, এসওএপি নয়, এসওপি। সব মানে হচ্ছে যৌতুক বা উপঢৌকন। এসওএপি সোপ মানে সাবান, বাট এসওপি সব মানে হচ্ছে যৌতুক বা উপঢৌকন। টু প্রোভাইড সফট টু সার্বেরাস মিনস টু গ্রিস দ্য পাম, ইট মিনস টু ব্রাইব সামবডি। ঠিক আছে? তাহলে দেখো, ডেসক্রিপটিভ করতে করতে ইডিয়ামসগুলো শিখলে। তিনটে ইডিয়াম শিখলে কিসের জন্যে? খোসামত করার জন্যে। আর দুটো ইডিয়াম শিখলে ব্রাইব করার জন্যে। আর ওয়ার্ডসগুলো তোমার মাথার মধ্যে গেঁথে নাও। এই তিনটে ইডিয়াম যেটা বললাম, ঘুষ দেওয়ার জন্য কি বললাম? টু ফ্ল্যাটার, ইনভেজেল, ব্ল্যান্ডিশ, কোক্স, ভিডল ও অ্যাডিউলেট সামবডি। এনিওয়ে, যেটা বলছিলাম, আচ্ছা শোনো একটা কথা বলি। ঘুষ দেওয়ার জন্যে এই তিনটে ইডিয়াম ইউজ করলাম। এবার একটা ওয়ার্ড তোমরা লিখে নাও, সাইকোফ্যান্ট। সাইকোফ্যান এস দিয়ে, SYCO, কিন্তু এস দিয়ে ওয়ার্ডটা। সাইকোফ্যান মানে হচ্ছে আ সেলফিশ ফ্ল্যাটার। বাংলায় বলি আমরা মো সাহেব। যে লোককে ফ্ল্যাটার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে বলা হয় সাইকোফ্যান্ট। ইয়েস, PHANT। কিন্তু সাইকোফ্যান মানে হচ্ছে আ সেলফিশ ফ্ল্যাটার, one who loves to flatter people for his or her own interest, one who loves to flatter people for his or her vested interest.
VSTED ওয়ার্ডটা মনে আছে? ভেস্টেড ওয়ার্ডটা যখন আমি ইন্টারেস্টের আগে বসাবো, ভেস্টেড মানে হচ্ছে সেলফিশ বা ওন বা ক্রুড। CRUD ক্রুড, দেখো ওয়ার্ডস নিয়ে খেলা, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। ক্রুড যখন আমি অয়েলের আগে বসাবো, ক্রুড মানে কি ইমপিওর বা নন রিফাইন্ড বা র, যেটা বাংলায় বলি অপরিশোধিত। বাট ক্রুড ইন্টারেস্ট মানে যে সেলফিশ ইন্টারেস্ট বা ওন ইন্টারেস্ট বা ভেস্টেড ইন্টারেস্ট। তাহলে বুঝতে পারলে? সাইকোফ্যান মিনস ওয়ান হু লাভস টু ডু সামথিং, ওয়ান হু লাভস টু ডু সামথিং ফর হিজ অর হার ভেস্টেড ইন্টারেস্ট, বা ওয়ান হু লাভস টু ফ্ল্যাটার পিপল ফর হিজ অর হার ভেস্টেড ইন্টারেস্ট। সেখান থেকে ওয়ার্ডটা এসছে সাইকোফ্যান্সি। ইজ এ ক্লিয়ার? লেখো এই লাইনটা, সাইকোফ্যান্সি ইজ অ্যাট ইটস পিক। তাহলে সাইকোফ্যান থেকে ওয়ার্ডটা কি পেলে? সাইকোফ্যান্সি। সাইকোফ্যান্সি ইজ অ্যাট ইটস পিক, PAK, and most of the scribes, SCRIBS, স্ক্রাইব ওয়ার্ডটা একটা মানে হচ্ছে, দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন লেখা থাকে, যারা ধরো নিজে লিখতে পারে না, ধরো চোখে দেখতে পারে না বা শুনতে পায়, তাদের জন্য বলা হয় স্ক্রাইবস আর অ্যালাউড। স্ক্রাইব মানে হচ্ছে ওয়ান হু হেল্পস ইন রাইটিং। দেখবে পরীক্ষার ফর্মে লেখা থাকে স্ক্রাইবস আর অ্যালাউড। স্ক্রাইব একটা মানে হচ্ছে ওয়ান হু হেল্পস ইন রাইটিং, আর স্ক্রাইব আরেকটা মানে হচ্ছে জার্নালিস্ট। কি বললাম? স্ক্রাইব একটা মানে হচ্ছে ওয়ান হু হেল্পস ইন রাইটিং, আরেকটা মানে কি বললাম? জার্নালিস্ট। Anyway, লেখো, sycophancy is at its peak and most scribes of our country are fond of currying favor with the politicians. And most scribes of our country are fond of currying favor with the politicians. একটু আগে যে ইডিয়ামটা ইউজ করলাম, to curry favor with মানে তোষামোদ করা, সেমিকোলন দাও, সেমিকোলন দাও। Yes, unless and until this trend is reversed, unless and until this trend is reversed, we cannot expect India to become a true democracy. We cannot expect India to become a true democracy where the voice of the denizens, DENIZ, denizens মানে হচ্ছে common people, where the voice of denizens is reflected through the media, স্যার আমরা এসে রাইটিং এ থাকবো, একটা ব্রেক নেওয়ার সময়। নিশ্চয়ই একটা ব্রেকের পর ফিরে আসছি। আপনারাও সঙ্গে থাকুন, ফিরছি একটা ব্রেকের পর। আজকে ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস হচ্ছে, আপনারা থাকবেন, শিওর থাকবেন, তবে একটা ব্রেকের পর সঙ্গে থাকুন।